বিনিয়োগকারী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। বিডিস্টক চ্যানেলে আপনাকে স্বাগতম। বরাবর নিয়ে আজকেও আমি ঢাকা স্টক এক্সচেঞ্জের কিছু স্টক নিয়ে আলোচনা করব, যা আপনাদের বিনিয়োগে কিছুটা হেল্প হতে পারে। তো আলোচনার শুরুতে আমি রিকোয়েস্ট করব আমার বিডিস্টক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করে আছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য। আমি মূলত ইন্ডেক্সের ইনডেপথ আলোচনা করে থাকি এবং স্টকের অলসো। তো এটা আলোচনাটা একান্ত হচ্ছে আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স এবং আমার রিসার্চ থেকেই করা। তাই আমি রিকোয়েস্ট করবো আমার এই আলোচনা থেকে সরাসরি কেউ বাই বা সেল করার জন্য উদ্বুদ্ধ হবেন না। বিশেষ করে আমার প্রাইস কোড থেকে সরাসরি কোড নিয়ে আপনি যদি কোনো স্টক ইনভেস্ট করেন, তাহলে কিন্তু আপনার ইনভেস্টটা হয়তো ওরকম প্রফিটেবল নাও হতে পারে। সেজন্য আপনি আপনার জ্ঞান বুদ্ধি, আপনার অভিজ্ঞতা কাজে লাগিয়ে যদি কোনো স্টকে আপনি ইনভেস্ট করেন, তাহলে কিন্তু আপনার স্টক থেকে ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন। আর অবশ্যই আপনি চেষ্টা করবেন নিজের বুদ্ধিতে কাজ করার জন্য, কারণ নিজের বুদ্ধিতে আমরা জানি যে ফকির হওয়া ভালো। কারণ আপনি বুঝতে পারবেন কেন আপনি খারাপ করছেন, কেন আপনি ভালো করতেছেন। তো এনিওয়ে, এইগুলো আপনারা জানেন, তারপরও ডিসক্লেমার হিসেবে এগুলো বলতে হয়, এটা নিয়ম। তো আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স ক্লোজ করেছে 5,483 পয়েন্টে, যা গত দিনের তুলনায় 33.16 কিন্তু নেগেটিভ ছিল। এবং নেগেটিভ হওয়ার ক্ষেত্রে যেসব স্টকগুলো বা শেয়ারগুলো আমরা দেখতে পাচ্ছি যে ভূমিকা রেখেছে, তার মধ্যে স্কোয়ার ফার্মা ভালো কারেকশন একটা আসছে এখানে। ইন্ডিকেট চেঞ্জের ক্ষেত্রে -3.6 ছিল চেঞ্জে। বেক্সিমকো ফার্মা ছিল -3.05, ব্র্যাক ব্যাংক, লাফার্জ হোলসিম, ব্যাডবেসি, অলিম্পিক, একমি ল্যাবরেটরিজ, ন্যাশনাল ব্যাংক, যমুনা ব্যাংক এবং বিএসএম লিমিটেড। এই স্টকগুলো ভালো কিন্তু একটা কারেকশন ফেজে ছিল, যার ফলে কিন্তু একটা চেঞ্জ আসে 33 পয়েন্ট নেগেটিভ আসে, কারণ এদের কিন্তু শেয়ার সংখ্যা বেশি আমরা জানি, যার ফলে কিন্তু এরা অল্প 3% করে কিন্তু চেঞ্জ, অনেক চেঞ্জ, তাদের শেয়ার সংখ্যা অনেক বেশি। তো নিশ্চয়ই আবার আগামীতে এই স্টকগুলো আবার যখন পুলার ফর্মে যাবে, তখন কিন্তু আবার ঠিক ইন্ডেক্সটা ঘুরে যাবে। তো এটাই নিয়ম, আপস এন্ড ডাউনস এর মধ্যে দিয়ে শেয়ার বাজার মুভমেন্ট হয়। আর আজকে যার ফলে কিন্তু আজকে লেনদেনটা কম আসছে, লেনদেন মাত্র 1072 কোটি টাকার লেনদেন, যা গত দিনের তুলনায় কিন্তু অনেক কম। গতদিনে ভালো একটা ইয়ে ছিল, 1529 কোটি ছিল টার্নওভার, আজকে কিন্তু অনেক কমে গেছে। তো এইভাবেই চলবে আপস এন্ড ডাউনস এর মধ্যে দিয়ে, এবং আমাদের নির্ধারিত যে টার্গেট ইন্ডেক্স আমরা সেটা 5600 আপাতত ওইটা টার্গেট, ওইখানে আমরা দেখতে পাবো শীঘ্রই ইনশাল্লাহ। আর আরেকটা নিউজ আমি শেয়ার করতে চাই আপনাদের সঙ্গে। আজকে যে নিউজটা আসছে সেটা হচ্ছে ইসলামী ব্যাংক এবং বেক্সিম কোর ফ্লোর প্রাইস তুলে দিবে বিএসইসি। এটা এখানে আসছে যে সিদ্ধান্ত, এই যে সোমবার সকালে অনুষ্ঠিত বিএসসি বিশেষ কমিশন সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে সংসদে জানা গেছে। কমিশনের আনুষ্ঠানিক আদেশ জারির পর তা কার্যকর হবে। সেক্ষেত্রে বলা হচ্ছে যে এই জিনিসটাই যে আগামী কবে থেকে শুরু হবে এটা, এই সিদ্ধান্তের ফলে আগামী মঙ্গলবার থেকে কোম্পানির দুটি শেয়ার ফ্লোর প্রাইস ছাড়াই স্বাভাবিকভাবে লেনদেন হবে। অর্থাৎ ফ্লোর প্রাইস থাকতেছে না, আগামী মঙ্গলবার থেকে কিন্তু স্বাভাবিক লেনদেন করবে। আর এখানে আরেকটা জিনিস, সোমবার পর্যন্ত বেক্সিমকো শেয়ারের ফ্লোর প্রাইস ছিল 110 টাকা 10 পয়সা, এবং ইসলাম ব্যাংকের ক্ষেত্রে ছিল 32 টাকা 60 পয়সা। ফ্লোর প্রাইস তুলে দেওয়ায় এখন থেকে শেয়ার দুটির দর চাহিদা ও যোগানের ভিত্তিতে নির্ধারিত হবে। তো সেকেন্ডারি মার্কেটে এই জিনিসটাই থাকে, আসলে বিনিয়োগকারীদের আগ্রহ উপর নির্ভর করে এটা ফ্লোর প্রাইস না দিয়ে ভালো। এটা ইন্টারন্যাশনাল মার্কেটে আমরা জানি যে কোথাও কিন্তু এটা না, এটা প্রাইমারি মার্কেটে থাকতে পারে, সেটা আইপিওর ক্ষেত্রে হয়। তো এনিওয়ে, তো এটা ছিল মূলত একটা মেইন একটা আলোচিত একটা সংবাদ, সেটা শেয়ার করবো আপনাদের সাথে। দীর্ঘদিন আগে বলতেছিলেন যে বেক্সিমকো বিশেষ করে ফ্লোর প্রাইসের ব্যাপার তুলে দেবে কখন। তো আপনারা নিশ্চয়ই এখন বুঝতে পারতেছেন যে বর্তমান নতুন কমিশনে এসে কিন্তু এখন এই একটা সিদ্ধান্ত নিয়েছেন। তো দেখা যাক নেক্সটে কি হয়, আগামী এগুলো কি ধরনের প্রভাব পড়ে মার্কেটে। তো এখন আমরা কয়েকটি ইন্ডেক্স, কয়েকটি স্টক নিয়ে কথা বলবো। তার মধ্যে একটি হচ্ছে ইস্টার্ন লুব্রিকেন্টস। তো ইস্টার্ন লুব্রিকেন্ট নিয়ে শুরু করার পূর্বে আমরা যদি তার ফান্ডামেন্টাল একটু দেখে নেই। এটা ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স লিমিটেড হচ্ছে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর এক ক্যাটাগরি একটি স্টক, যার বর্তমান প্রাইস 1890 টাকা 50 পয়সা। আর এখানে ডিভিডেন্ড হিস্ট্রি 2025 সালে কিন্তু 130% দিয়েছিল স্টক এবং ক্যাশ মিলিয়ে। আর ডিভিডেন্ড ইল্ড 0.42। আর এখানে ইনস্টিটিউট নতুন করে এখানে এন্ট্রি নিচ্ছে 0.28। আর এখানে আমরা দেখছি ফুয়েল এন্ড পাওয়ার সেক্টরের এই তার শর্ট টার্ম লং টার্ম লোন কিন্তু নেই, যার ফলে কিন্তু বেটার পারফর্ম করতে পারে, বিশেষ করে ডিভিডেন্ড হিস্ট্রি ভালো আর রিজার্ভ তো আছে। তো এই ছিল একটা একটা গ্লান্স শর্টলি শেয়ার করা। এখন আমরা দেখবো চার্টে দেখার আগে যে আমরা দেখতে পাচ্ছি যে আরএসএটাও কিন্তু গুড ফর্মে মুভমেন্ট করতেছে, এবং হচ্ছে যে এমএসসি বারটাও কিন্তু ট্রাই করতেছে আপ করার জন্য, অর্থাৎ
হয়তো 2-1 দিনের মাঝে কিন্তু এটা আবার ক্রস ওভার করে মুভমেন্টে যাবে। তো এখন আমরা যদি মূল চার্টে আসি, মূল চার্টে আসলে দেখতে পাচ্ছি যে এই যে এই যে গ্যাপটা, এই গ্যাপটা কেন হয়েছে আমরা সবাই জানি। তো এই গ্যাপটা কিন্তু তাকে ফিল আপ করতে হবে, এটা কিন্তু নিয়ম। বর্তমানে স্টকটা কিন্তু যথেষ্ট কারেকশন হয়ে এখন কিন্তু একটা ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করছে, একটা আপ ট্রেন্ড হওয়ার একটা প্ল্যান করতেছে। তো এটাই যে একবারে এখানে যাবে নট লাইক দ্যাট, এটা কিন্তু ধাপে ধাপে যাবে। তো সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে বর্তমানে যে ক্যান্ডেলটা এখানে আসছে এটা একটা ভালো ক্যান্ডেল, কিন্তু ভলিউমটা কিন্তু ভলিউমের সাথে কিন্তু বডির একটা খুব একটা মিল ওরকম না, একটু আর একটু ভলিউমটা একটু বাড়লে হয়তো বেটার হতো। তারপরেও ভালো একটা ভলিউম আসছে, আমরা অবজার্ভ করব আগামীকালকেও যদি এখান যদিও এই যে ক্যান্ডেলটা এটা কিন্তু স্পষ্ট মিন করতেছে আগামীকালে কিন্তু আমরা গ্রিন ক্যান্ডেল দেখতে পাবো, তো ভালো একটা লেনদেন দেখতে পাবো এখানে। হ্যাঁ, তো যদি এখান থেকে ভালো লেনদেন হয়, ভালো যদি এখানে ট্রানজেকশন হয় এবং ভালো বায়ার আসে, তাহলে কিন্তু ভালো বডির একটা ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল হয়ে তার সম্ভাব্য যে রেজিস্ট্যান্স পয়েন্ট সেটা 2019 এই লেভেলে একটা রেজিস্ট্যান্স আগে ছিল, এই এখানে যেখানে আগে ছিল সাপোর্ট, এটা একটা রেজিস্ট্যান্স 2019 একটা রেজিস্ট্যান্স পাবে, এটাকে ওভারকাম করে কিন্তু 2200 এই লেভেলে কিন্তু যাওয়ার, তারপর তো ধীরে ধীরে আর এই পয়েন্টগুলো সবগুলো টাচ করবে। অর্থাৎ আপনারা যদি কেউ লং টার্মের জন্য করতে চান তাও করতে পারেন, আর যদি শর্ট টার্মের জন্য ইনভেস্ট করতে চান তাও কিন্তু পারবেন। আরেকটা ব্যাপার হচ্ছে যদি এটা ফেক হয়, যদি এটা মুভমেন্টে না যায়, তাহলে কিন্তু সাপোর্ট একটা আছে 1783, যদি আগামীকালকে এরকম সেম একটা ক্যান্ডেল যদি মাঝ বরাবর থেকে বা প্রাইস গ্যাপ দিয়ে যদি উপরের দিকে না যেতে পারে, বা দেখা যাচ্ছে গিয়ে এই লেভেল অর্থাৎ 1967 লেভেলটাতে যাওয়ার পর যদি আবার যদি রিট্রেস হয় বা একটা ডাউন ট্রেন্ড মেনটেন করে, তাহলে কিন্তু তার সাপোর্ট পাবে 1783 লেভেল পয়েন্টে। এই এই লেভেলটাতে 1783 যে এত টাকাতে আসার পর, এই ভ্যালুটা আসার পর আবার হয়তো নতুন করে জিগজ্যাগ ওয়েতে কিন্তু আমরা যদি দেখি এখানে যে এভাবে কিন্তু হয়তো আবার মুভমেন্টে যেতে পারে। তো এক্ষেত্রে একটু চোখ কান খোলা রাখতে হবে। তো আগামীকালকে যদি দেখা যাচ্ছে যে গ্রিন ক্যান্ডেল নিয়ে এটা আপ ট্রেন্ডে, তাহলে কিন্তু আপনি এখানে এন্ট্রি নিতে পারেন। আর যদি একটা কারেকশন ফেজে আসে তাহলে একটা সুযোগ থাকবে 1783 টাকা 60 পয়সা এই লেভেলে আসার পর যাবে বাই নেন, তাহলে কিন্তু একটা প্রাইস গ্যাপ নিতে পারবেন ইস্টার্ন লুব্রিকেন্টস থেকে। তো এই ছিল এটা নিয়ে ইস্টার্ন লুব্রিকেন্টস নিয়ে আপনার সাথে ডিসকাশন। নেক্সট টপিক হচ্ছে ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংক, আমরা এনসিসি ব্যাংক নিয়ে একটু কথা বলি। এক ক্যাটাগরি একটা ব্যাংক সেক্টরের স্টক এনসিসি 16 টাকা 10 পয়সা হচ্ছে তার বর্তমানে প্রাইস, আর ফিফটি লোয়েস্ট 9 টাকা 60 পয়সা, সর্বোচ্চ হচ্ছে 17 টাকা 70 পয়সা ডিসেম্বর ক্লোজিং স্টক। আর এখানে তার হিস্ট্রি 4% আর 7%, 10.56 ডিবি ইল্ড ভালো দিচ্ছে। আর এখানে ডিরেক্টর নতুন করে এন্ট্রি নিচ্ছে, পাশাপাশি পাবলিক 2.41% কিন্তু এখানে এন্ট্রি নিচ্ছে। আর এই ওভারঅল ক্যাটাগরি স্টক ভালো, শর্ট টার্ম লোন তার নাই। তো আমরা দেখবো এখন চার্টে দেখার আগে যদি আমরা আরএসএ দেখি, আরএসএ তে যথেষ্ট বুলিশ অবস্থায় মুভমেন্টে যাচ্ছে, পাশাপাশি হিস্টোগ্রাম বারটাও কিন্তু যাচ্ছে হচ্ছে ওভারকাম করার পয়েন্টে যাচ্ছে, অর্থাৎ তার মুভমেন্টটা কিন্তু যথেষ্ট ভালো দিকে উপরের দিকে যাচ্ছে। তার মানে আমরা আশা করবো যে আগামী হয়তো 2-3 কর্ম দিবসের মধ্যে কিন্তু এটাও কিন্তু এখান থেকে ক্রস ওভার করে ফেলবে, অর্থাৎ দুইটা ইন্ডিকেটরে কিন্তু এখানে কমন আমাদের সিগন্যাল দিচ্ছে যে এখানে কিন্তু উপরে যাওয়ার সম্ভাবনা বেশি। আর আজকের যে এখানে যে ক্যান্ডেলটা, এটা স্পিনিং টপ, এটা কিন্তু রিভার্সাল ট্রেন্ড বোঝাচ্ছে, অর্থাৎ সামনে হয়তো আরো কয়েকটা দিন ভালো যাবে, তারপর কিন্তু একটা কারেকশন ফিজ আসতে পারে। সেক্ষেত্রে তার সম্ভাব্য যে রেসিস্টেন্স পয়েন্ট সেটা 17 টাকা 80 পয়সা, এই 17 টাকা 80 পয়সা লেভেলে যাওয়ার পর এটা কিন্তু আবার হয়তো একটু কারেকশন ফিজে আসবে, তারপরে 19 টাকা 10 পয়সা লেভেলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ ইতিপূর্বে আমরা দেখতে পাচ্ছি যে এই স্টকটা 19 টাকা 10 পয়সা গিয়েছিল সে 2021 সালের পর কিন্তু টাচ করতে পারেনি। তারপর হচ্ছে নভেম্বর 21 সালে গিয়েছিল হচ্ছে এই লেভেলে টাচ করেছিল 16 টাকা লেভেলে। অর্থাৎ এই দুইটাই কিন্তু করার পর এর সর্বোচ্চ লেভেল দেখাচ্ছে। এখন এই দুইটা টাচ পরবর্তী দেখাচ্ছে এই ভ্যালুটা টাচ করতে তার সময় নিয়ে গেছে হচ্ছে 2026 সালে আসছে, এটাকে মে মাসে এপ্রিলের 30 তারিখে টাচ করতে পেরেছিল। তার মানে দীর্ঘদিন ধরে কিন্তু কারেকশন ফিজে আছে এনসিসি, ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংক। তো সেক্ষেত্রে এখন যথেষ্ট কারেকশন ফিজ আসার পর এখন কিন্তু নতুন উদ্যমে একটা ইউটার্ন নেবে, এটা তো স্বাভাবিক। বাউন্স ব্যাক করবে, তারই পরে ধারাবাহিকতায় স্টকটি কিন্তু এখন এভাবে যাচ্ছে, মুভমেন্টে যাচ্ছে। সেই জন্য এই যে দুইটা পয়েন্ট 17 টাকা 80 পয়সা 19 টাকা 10 পয়সা, আপনারা যদি এই স্টকটিতে বিনিয়োগ করতে চান তাহলে আপনার আমার মনে হয় যে যদি কারেকশন ফেজে আসে তাহলে 14 টাকা 10 পয়সা পর্যন্ত কারেকশন আসতে পারে। আর যদি এটা উপর দিকে মুভমেন্টে যায় 17 টাকা 80 পয়সা পর্যন্ত, এখানে যাওয়ার পর কিন্তু একটু কারেকশন ফেজে আসতে পারে।
বা কোনো এক সময় হয়তো এখানেও আসতে পারে 14 টাকা 10 এটা পরে। তো আপাতত আমাদের সাপোর্ট হচ্ছে 14 টাকা 10 পয়সা লেভেলে, আর হচ্ছে তার সর্বোচ্চ রেজিস্ট্রেশন 19 টাকা 10 পয়সা। অর্থাৎ আপনি যে এর মাঝে থেকে কোনো পয়েন্টে যদি আপনি প্ল্যান করে বাই করতে পারেন, তাহলে কিন্তু আপনি একটা ভালো প্রফিট জেনারেট করতে পারবেন ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংক থেকে। তো এই ছিল এনসিসিবি ব্যাংক নিয়ে। আর নেক্সট স্টকটি হচ্ছে উত্তরা ব্যাংক। উত্তরা ব্যাংক নিয়ে আমরা যদি কথা দেখি একটু, তার উত্তরা ব্যাংক 25% ক্যাশ ডিভিডেন্ড ছিল, আর এটা হচ্ছে ক্যাটাগরি ব্যাংক সেক্টর, আমরা সবাই জানি 20 টাকা 90 পয়সা। আর তার 52 উইকস লোয়েস্ট হচ্ছে 20 টাকা 30 পয়সা, বর্তমান মুভ করেছেন 20 টাকা 90। তার মানে এখন কিন্তু একদম গ্রাউন্ড লেভেলে অবস্থান করতেছে। সেক্ষেত্রে আমরা যদি স্টকটিতে কেউ যদি ইনভেস্ট করতে চান, তাহলে কিন্তু ফিউচারে আপনি ভালো একটা বেনিফিট পেতে পারেন। এখন আমরা দেখবো হচ্ছে চার্টে যাওয়ার আগে আমরা যদি দেখি যে আরএসএ কিন্তু একেবারে হচ্ছে ডাউন, একদম 22 পয়েন্টের মধ্যে। এই 30 নিচে চলে গেলে আমরা কিন্তু সাধারণত বলি যে এটা হচ্ছে ওভার বট ওভারসোল্ড হয়ে যায়। তো এই ক্ষেত্রে আপনার বর্তমান হচ্ছে যে এই লেভেলগুলোতে কিন্তু সাধারণত থেকে বাউন্স ব্যাক করে, এই লেভেলে যাওয়ার পরে কিন্তু বাউন্স ব্যাক করে। তো সেক্ষেত্রে যারা আর্লি এন্ট্রি নিতে পারেন, তারা কিন্তু আপনার আর্লি এন্ট্রি নিলে প্রফিট মার্জিনটা বেশি হয়। যারা অলস মানি পড়ে আছে বা দীর্ঘদিনের জন্য বিনিয়োগ করতে চান, ব্যাংক সেক্টরে ডিভিডেন্ড ভালো দিচ্ছে, এবং যদি আপনি নিশ্চিন্তে বিনিয়োগ করতেন, তাহলে বর্তমানে এই ধরনের এই যে লেভেলে আছে, যে ভ্যালুতে মুভ করতেছে স্টকগুলো, এইগুলাতে যদি আপনি মুভ করেন, তাহলে কিন্তু আগামী কিছুদিনের মধ্যে হয়তো আপনি যদি 6 মাস 1 বছর 2 বছর বিনিয়োগ করেন, তাহলে কিন্তু আপনার মানিটা ডাবল হওয়ার সুযোগ থাকবে। আর এমএসসি হিস্টোগ্রাম পার্টটাও সেম জিনিসই দেখাচ্ছে এখানে, এই যে আমরা দেখতে পাচ্ছি এখানেও কিন্তু এটা ট্রাই করতেছে, এই যে ছোট হয়ে আসতেছে কিন্তু উপর দিকে মুভমেন্ট করে প্ল্যান করতেছে। তার মানে দুইটা ইন্ডিকেটরই পজিটিভ দিচ্ছে। এখন আমরা দেখবো যে মূল চার্টে যদি আমরা ফোকাস করি, এখানে আমরা দেখি যে বর্তমানে এই যে 20 টাকা 30 পয়সা ছিল তার লোয়েস্ট, এখানে ছিল এটা, এবং এটা হয়েছিল হচ্ছে 21শে মে 2026 সালে। তারপর কিন্তু এখান থেকে একটু উপরের দিকে মুভমেন্টে যাচ্ছে, আপ ট্রেন্ড হওয়ার প্ল্যান করতেছে। আর আজকের যে ক্যান্ডেল, এখানে টোটালটাই হচ্ছে সেলারদের কন্ট্রিবিউশন ছিল, প্রচুর সেলস প্রেসার ছিল, যার ফলে কিন্তু এই ধরনের ক্যান্ডেল দেখতে পাচ্ছি। তো এটা আপস এন্ড ডাউনস এর মধ্যে দিয়ে যাবে, কারণ এখন কিন্তু খুব বড় ধরনের এখানে বিনিয়োগ আসবে না। তো আপস এন্ড ডাউনস করে 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 কিন্তু উপরের দিকে যাবে। তো এই ক্ষেত্রে এই শেয়ারটির সম্ভাব্যত তার যে যাওয়ার গন্তব্য সেটা 22 টাকা 70 পয়সা, এখানে খুব একটা রেজিস্ট্যান্স তেমন কিছু একটা নাই। 22 টাকা 70 পয়সা যাওয়ার তার সম্ভাবনা, এখানে আপস এন্ড ডাউনস নর্মাল ওয়েতে কিন্তু হবে। কারণ ভলিউম গুলো কিন্তু খুব আহামরি কোনো বড় ভলিউম দেখা যাচ্ছে না এখানে। এখানে নর্মাল ক্যাটাগরিতে যাবে, আপস এন্ড ডাউনস করে 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 কিন্তু স্টকটি এখান থেকে যে গ্রিন ক্যান্ডেল করে করে বারে এই 22 টাকা 70 পয়সা যাবে। এখানে যাওয়ার পর হয়তো একটু রিট্রেস হতে পারে, আবার আপস এন্ড ডাউনস করে করে একসময় কিন্তু এই যে 26 টাকা 20 পয়সা এই লেভেলে কিন্তু আমরা স্টকটিকে একসময় দেখতে পাবো। একটু সময় দিতে হবে। যদি কেউ সময় নিয়ে স্টকটিতে ইনভেস্ট করতে চান, আর্লি যদি আপনি এন্ট্রি নিতে পারেন, তাহলে কিন্তু আপনার প্রফিট মার্জিনটাও অনেক বেটার থাকবে। তো এই ছিল উত্তরা ব্যাংক নিয়ে ডিসকাশন করা। আর নেক্সট স্টকটি নিয়ে আরেকটা কথা হলো সেটা গোল্ডেন সন। তো গোল্ডেন সন নিয়ে আমরা যদি দেখি, তার ফান্ডামেন্টালটা দেখি, 16 টাকা 20 পয়সা আজকের প্রাইস, আর তার ফিউচারিক্স লোয়েস্ট হচ্ছে 8 টাকা 70, হাই 17 টাকা 90 পয়সা, মানে এখনো কিন্তু যাওয়ার সম্ভাবনা আছে এখানে। পাবলিক এন্ট্রি নিচ্ছে এখানে। আচ্ছা, এটা তো বি ক্যাটাগরি স্টক, আমরা জানি ইঞ্জিনিয়ারিং সেক্টরে, এটা নিয়ে নতুন করে কিছু বলার নেই। এখন আমরা যাবো চার্টে চলে আসি। তো চার্টে চলার পূর্বে অ্যানালাইজ করার পূর্বে আমরা আরএসএ এর দিকে, আরএসএ এর কিন্তু মাঝখানে কিন্তু কারেকশন ফেজে আসছিল এখানে, স্টকটা আবার কিন্তু এখন নতুন করে একটা আপ করার জন্য প্ল্যান করতেছে। আর পাশাপাশি এখানেও যদি দেখি, এটাও কিন্তু ডাউন ট্রেন্ড হওয়ার একটা প্ল্যান করতেছে। বাট আমরা এখন মূল চার্টে গেলে দেখতে পাবো যে অ্যাকচুয়ালি এটার অবস্থানটা কি। বর্তমানে যে ক্যান্ডেলটা আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু ভালো একটা ক্যান্ডেল। আর যদি ডাউন ট্রেন্ড শেষে আমরা এই ধরনের ক্যান্ডেল দেখতে পাই, তাহলে সাধারণত রিভার্সাল ট্রেন্ড একটা পাই, অর্থাৎ এখান থেকে কিন্তু মার্কেটটা ঘুরে যায়, অর্থাৎ স্টকটার কিন্তু প্রাইসটা ঘুরে যাওয়ার সম্ভাবনা বেশি। সেই জন্য তার এই গোল্ডেন সনের জন্য সম্ভাব্য যে তার রেসিস্ট্যান্স লেভেল থাকবে, সেটা হচ্ছে প্রথম 17 টাকা 90 পয়সা। এই 17 টাকা 90 পয়সাকে ওভারকাম করে পরবর্তীতে কিন্তু খুব আহামরি কোনো তার বা হার্ডেল বা রেজিস্ট্যান্স নেই, এটা 20 টাকা 80 পয়সার মধ্যে যাওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ আমরা যদি একটু ফোকাস করি এখানে, যে বর্তমানে যে প্রাইস রেঞ্জে আছে স্টকটি হচ্ছে 16 টাকা 20 পয়সা, এখান থেকে আগামীতে তার হয়তো যাওয়ার সম্ভাবনা থাকবে 17 টাকা 90 পয়সা। এখান থেকে কিন্তু আবার চলে যাবে হচ্ছে 20 টাকা 80 পয়সা। এখান থেকে হয়তো পরে আবার ডাউন ট্রেন্ড হয়ে আবার জিগজ্যাগ হয়তো ওরা পরের দিকে যাবে। আর আরেকটা মেসেজ হচ্ছে আহ,
যদি এখানে আরেকটা তার সাপোর্ট পয়েন্ট বর্তমানে মুভ করতে, সেটা হলো গিয়ে 15 টাকা 80 পয়সা। এখানে কিন্তু একটা তার যে সাপোর্ট ছিল, সাপোর্ট পয়েন্টে কিন্তু আজকেও সাপোর্ট নিয়েছে, এখান থেকে সাপোর্ট নিয়ে কিন্তু ক্লোজ করেছে 16 টাকা 20 পয়সা। সেই জন্য আশা করা যে আগামীকালকে কিন্তু পজিটিভ থাকতে পারে স্টকটি, এবং এখান থেকে কিন্তু তার পরবর্তীতে 17 টাকা 90 পয়সার পরে চলে যাবে হচ্ছে 20 টাকা 80 পয়সা। তো যারা গোল্ডেন সন নিয়ে আছেন বা গোল্ডেন সন নতুন ইনভেস্ট করবেন, আগামীকালকে মার্কেটটা দেখে আপনারা একটা পয়েন্ট দেখে ইনভেস্ট করেন, তাহলে কিন্তু এখান থেকে শর্ট টার্মে একটা ভালো বেনিফিট পেতে পারবে। আর যারা আছেন তারা তো ভালো পাবেনই, গোল্ডেন সোন থেকে ভালো রেসপন্স পাওয়ার সম্ভাবনা বেশি। তো এই স্টকটি কিন্তু দীর্ঘদিন কিন্তু কারেকশন ফেজে ছিল, তো এখন কিন্তু এটা একটা বাউন্স ব্যাক দিচ্ছে, অর্থাৎ নভেম্বর 2025, তারপর ফেব্রুয়ারি 2026 সালেও কিন্তু এটা কারেকশন ফেজেছে, তারপর কিন্তু এটা এখন কিন্তু আপ ট্রেন্ড যাচ্ছে। তো সেই ক্ষেত্রে এই স্টকটির গন্তব্য অনেক দূর, বহু দূর যেতে পারে এটা, কারণ অলরেডি সে কিন্তু একটা মিড পয়েন্ট মুভ করতেছে, সামনে কিন্তু আর অনেক যাওয়ার সুযোগ আছে। তো যারা চোখ কান খোলা রেখে ইনভেস্ট করে ভালো বেনিফিট পেতে চান, তাহলে কিন্তু এই পয়েন্টগুলো থেকে চোখ কান খোলা রাখলে কিন্তু আপনি ভালো একটা প্রফিট মার্জিন নিতে পারবেন। তো বিনিয়োগকারী বন্ধুগণ, এই ছিল হচ্ছে আপনাদের সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জের কিছু ইন্ডেক্স নিয়ে স্টক নিয়ে কথা বলে, যা আপনাদের বিনিয়োগ কিছুটা হেল্প হতে পারে। নিশ্চয়ই আগামীতে আপনাদের সঙ্গে নতুন কোনো স্টক নিয়ে কথা বলবো। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।